নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব 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 চমৎকার মজাদার ছোট গল্প। গল্পের নাম দোলা। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প দোলা। গাড়ি বদল করতে হয় মধুডিহি জংশনে, আর যে গাড়ি নিয়ে যাবে আপনাকে লামডিঙে তা আগাগোড়া ছবি আঁকা। কি নরম আর চকচকে গদির আসন গাড়ির ভিতরে, আর কি মিঠে ইঞ্জিনের ভেপো। ঝিকঝিক ট্রেন মধুডিহি ছাড়িয়ে বাঁক নেবে মায়াবী জগতে। সবুজ অরণ্যের ডালপালা এসে হাত বুলোবে রেলগাড়ির গায়ে। একটু দুলে দুলে চলবে মন্থর গাড়ি। খেয়াল করে শুনবেন গাড়ির চাকা ঠিক যেন পালকির গান গাইছে। কোথাও কোথাও গাড়ি থামে, জল নেয়। ছোট্ট ছোট্ট পুতুল বাড়ির মতো রঙিন স্টেশন, রাঙা মোরামে ছাওয়া প্ল্যাটফর্ম, নিবিড় গাছের ছায়ায় ঝিম মেরে আছে। অনেক পাখির শি শোনা যায়, আর নেপথ্যে কুলু কুলু কোনো প্রবাহিত ছোট নদীর শব্দ। গাড়ি রেলপোল পার হয়ে মলে শব্দ তোলে। মাঝে মাঝে ছোট উপত্যকায় দেখা যাবে মাটির উপর নেমে এসেছে রাঙা গোধূলির মেঘ। জ্যোৎস্না রাত্রে আকাশ ভরা সোনালি চাঁদ, চারিদিকে মম করা ফুলের গন্ধ। নাতিশীতোষ্ণ এক বাতাস বয়ে যাচ্ছে। সন্ধ্যের একটু পরে যখন লামডিঙের ছোট্ট স্টেশনে গাড়িটা থামবে, তখন চারিদিকে চেয়ে আপনি অবাক হয়ে বলে উঠবেন, আরে ঠিক এরকম একটা জায়গায় তো আমি খুঁজছিলাম। সবাই খোঁজে, ভাগ্যবানেরা পৌঁছে যায়। এরকমই একটা জ্যোৎস্নাময় রাতে লামডিঙের একমাত্র দুঃখী মানুষ জীবনলাল পথে পথে ঘুরে বেড়াচ্ছিল। তার দুঃখের তেমন কোনো কারণ অবশ্য নেই, কিন্তু কিছু লোক দুঃখী থাকতে ভালোবাসে। জীবনলাল চাঁদ উঠলে দুঃখ পায়, পাখি ডাকলে দুঃখ পায়, ভালো খাবার খেলে দুঃখ পায়, ভালো স্বপ্ন দেখলে দুঃখ পায়। কেবল বলে, চারিদিকে এত দুঃখ, এত দুঃখ। একদিন বুড়ো সূর্যকান্ত জীবনলালকে রাস্তায় পাকড়াও করলেন। হ্যাঁ হে জীবনলাল, তোমার দুঃখটা ঠিক কিসের তা বুঝিয়ে বলতে পারো? জীবনলাল দুঃখের সঙ্গে মাথা নেড়ে বলল, আমার দুঃখের কি শেষ আছে? চারিদিকে যেন দুঃখেরা ওত পেতে বসে আছে। আকাশে দুঃখ, বাতাসে দুঃখ, জলে স্থলে দুঃখ, কিন্তু কই আমরা তো কিছু টের পাই না। এই কথায় জীবনলাল আরো কত দুঃখ পেয়ে বলল, তাহলে কি আমি ভুল বলছি? সূর্যকান্ত তার লম্বা পাকা দাড়িতে হাত বুলিয়ে বললেন, লামডিঙে থাকতে থাকতে দুঃখের ব্যাপারটা আর আমার স্মরণ হয় না। খাওয়া পড়ার দুঃখ নেই, ঝগড়া কাজিয়া নেই, শোক তাপও নেই, তবে দুঃখটা যে কিসের সেটা বুঝতে পারছি না। জীবনলাল একটা বুক কাঁপানো দীর্ঘশ্বাস ফেলে বলল, লামডিঙে তো দুঃখেরই দেশ। গাছে গাছে যে ফুল ফোটে, ফল ফলে, তাও তো আসলে দুঃখেরই প্রকাশ। আকাশে দুঃখের নীল রং, দুঃখের জ্যোৎস্নায় চারিদিকে বান ডেকে যায়। বড় দুঃখ, বড়ই দুঃখ। জীবনলাল চলে গেলে সূর্যকান্ত তার পাকা দাড়িতে হাত বোলাতে বোলাতে গম্ভীর মুখে আপন মনেই ফুঁ দিলেন।
ব্যাপারটা তার সত্যি বোধগম্য হচ্ছে না। লামডিংয়ে দুঃখ? কিসের দুঃখ? কোথায় দুঃখ? হাতের লাঠিটা বাগিয়ে ধরে তিনি হনহন করে হাঁটতে লাগলেন। সামনে দুঃখ, উপরে দুঃখ, নিচে দুঃখ। জীবনলাল যেদিকে চায় সেদিকেই দুঃখ দেখতে পায়। সবসময় তার বুক হু হু করে, চোখ ছলছল করে, মাথার ভিতরটা ধূসর বর্ণ হয়ে থাকে। কে যেন বলে উঠল, এই যে জীবন ভায়া, খবর টবর কি? জীবন দেখলে বিটে মতো একটা লোক বগলে দাবার ছক নিয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে খুব হাসছে। ই হলো বটেশ্বর, ভারী ঝগড়ুটে লোক, প্রায় সকলের সঙ্গেই তার ঝগড়া। জীবন শুষ্ক মুখে বললে, খবর আর ভালো কি, দুঃখের জীবন যেমন কাটবার তেমনি কাটছে। দুঃখী জীবনলালের দুঃখের কথা সবাই জানে। বটেশ্বর তাই মাথা নেড়ে বলল, তা তো বটেই, তা আজ কি কাণ্ডটা হলো তা কি জানো? সাধুচরণকে হারিয়ে দিলুম। ব্যাটার সঙ্গে অনেকদিন ধরেই একটা ঝগড়া পাকানোর তালে ছিলুম, আজ লেগেও গেল। একেবারে গোহারান যাকে বলে, তাই হারালুম গো। দুটো গজ আর একটা ঘোড়া, দুটো নৌকো আর একটা মন্ত্রী সমেত হেরে গেল। লামডিং এর নিয়ম হলো ঝগড়াঝাটি চলবে না, তবে নিতান্তই কারো সঙ্গে কারো ঝগড়া লেগে গেলে দুপক্ষই দাবা খেলতে বসবে। যে জিতবে সেই ঝগড়ায় জিতেছে বলে ধরা হবে। দাবা খেলাই হচ্ছে লামডিং এর ঝগড়া। জীবনলাল গম্ভীর মুখে বলল, তাহলে তো আপনার খুব সুখের দিন আজ। বটেশ্বর খুশিতে ডগমগ হয়ে বলল, তা তো বটে, ভারী আনন্দ হচ্ছে। আমার হচ্ছে না। এই বলে বিরস মুখে জীবনলাল ফের হনহন করে হাঁটতে লাগলো। উল্টো দিকে বটেশ্বরও হাঁটতে লাগলো, তবে হনহন করে নয়। সাধুচরণকে যে সে আজ হারিয়েছে, এই সাংঘাতিক খবরটা জনে জনে দিতে হবে তো। হেঁকে হেঁকে সে চারিদিকে শুনিয়ে বলতে লাগলো, দিয়েছি হারিয়ে সিংহের বাচ্চাটাকে, দিয়েছি হারিয়ে। খুব বার বেড়েছিল কি না, আজ একেবারে লেজে গোবরে করে ছেড়েছি বাঘের বাচ্চাটাকে। আসলে বটেশ্বর সাধুচরণকে শুয়োরের বাচ্চা কুকুরের বাচ্চাই বলতে চাইছে, তবে এগুলো গালাগাল বলে চিহ্নিত থাকায় লামডিংয়ের মাতব্বরেরা একদিন পাঁচ মাথায় এক হয়ে ঠিক করলেন, শুয়োর কুকুরও জন্তু, বাঘ সিংহও জন্তু। আর বাঘ সিংহ কুকুর বা শেয়ালের চেয়ে কিন্তু উঁচুতরে জন্তুও নয়। তবু কুকুরের বাচ্চা বা শুয়োরের বাচ্চা বললে মানুষ তো রেগে যায়, কিন্তু বাঘের বাচ্চা বা সিংহের বাচ্চা বললে ভারী গৌরব বোধ করে। তাই ঠিক করা হলো, কেউ কাউকে শুয়োরের বাচ্চা বলতে চাইলে সিংহের বাচ্চা, আর কুকুরের বাচ্চা বলতে চাইলে বাঘের বাচ্চা বলবে। সেই নিয়মই চালু রয়েছে। অনেকটা হেঁটে ক্লান্ত জীবনলাল একটা বনস্থলিতে ঢুকে পড়ল। লামডিংয়ে এরকম বড় বড় কুঞ্জবন মেলা রয়েছে। এসব বনভূমির সৌন্দর্য দেখবার মতো। চারিদিকে বড় বড় গাছের অবরোধ পেরিয়ে ভিতরে ঢুকলে ফুলের বন্যা, মাঝখানে দীর্ঘ সরোবর, তাতেও নানান জলজ ফুল ফুটে আছে। নানা আকারের ছোট বড় বর্ণময় নৌকো বাঁধা রয়েছে ঘাটে, যে খুশি নৌকো বিহারে বেরিয়ে পড়তে পারে। কুঞ্জবনে অনেক পাখি ডাকছে, প্রজাপতি ও মধুকরেরা উড়ে বেড়াচ্ছে। জীবনলাল কুঞ্জবনের নরম ঘাসের উপর বসে জীবনের নানা দুঃখের কথা ভেবে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতে লাগলো। সূর্য অস্তাচলে চলে যাচ্ছে, পাখিরা নীড়ে ফিরছে, দিন শেষ হয়ে আসছে। এসবও জীবনলালের দুঃখের কারণ। লামডিংয়ের ভূতেদের খ্যাতি ও অখ্যাতি দুই আছে, তারা ভালোও করে মন্দও করে। লামডিংয়ের মজারু ভূত ঘেন্টু একটা কদম গাছের ডালে বসে চারিদিককার শোভা দেখছিল। শোভা দেখতে সে ভারী ভালোবাসে। শোভা দেখতে দেখতে সে হঠাৎ দেখতে পেল জলের মধ্যে একটা ছোট্ট নীল ডোঙায় একটি ভারী সুন্দরী মেয়ে মুখখানা গোমড়া করে বসে আছে। এরকমটা হওয়ার কথা নয়। লামডিংয়ে একমাত্র জীবনলাল ছাড়া আর গোমড়া মুখ মানুষ কেউ নেই।
তবে কিন্তু ভালো করে নিরীক্ষণ করবার পর বুঝলো মেয়েটি হলো টগর। টগরের একটা দুঃখ আছে ঠিকই, তার বিয়ের বয়স হয়েছে, কিন্তু কোনো ছেলেকেই তার পছন্দ হচ্ছে না। তার কারণ ছেলেগুলো কেমন যেন ছ্যাবলা, মোটা, অতিরিক্ত আহ্লাদী ধরনের, কোনো কাজের নয়। সেই জন্য ইদানিং টগরের ভারী মন খারাপ হয়ে যাচ্ছে। ডোঙায় বসে তাই সে নানান কথা ভাবছে। কিন্তু ঘাস বনের মধ্যে দুঃখী জীবনলালকেও দেখতে পাচ্ছিল। বিরস মুখে জীবনলাল বসে বসে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে। কেন্টুর মাথায় একটা বুদ্ধি গেলে গেল। সেই গাছের ডালে বসে ঠ্যাং দোলাতে দোলাতে হাতে হাত ঘষে মন্ত্রপুত ফুঁ দিল। সঙ্গে সঙ্গে চারিদিকে একটা ঝড়ের বাতাস উঠল। জলে বড় বড় ঢেউ দিতে লাগলো। নোয়াটা মাছ দিঘিতে ভীষণ দুলতে লাগলো। টগর তার বাঁশির মতো গলায় চেঁচিয়ে উঠল, বাঁচাও, বাঁচাও। দুঃখী জীবনলাল চারিদিকে দুঃখের ঝড় উঠতে দেখে আরো মুহ্যমান হয়ে পড়েছিল। সে চোখ বুজে ভাবছিল, এত দুঃখ নিয়ে, দুঃখের উপর দুঃখ নিয়ে কি করে বেঁচে থাকা যায়। ঠিক এই করুণ মুহূর্তে তার দুঃখিত হৃদয়কে আরো রক্তাক্ত করে দিতে টগরের আর্তস্বর কানে এসে পৌঁছল। সে উঠল এবং জলের ধারে গিয়ে অনেক দূরে মাছ দরিয়ায় বিপন্ন ডোঙাটি দেখতে পেল। এই দুঃখময় লামডিঙে বেঁচে থাকার যদিও কোনো মানেই হয় না, তবু জীবনলালের মনে হলো এই মেয়েটি হয়তো বাঁচতে চায়। এখানকার বোকা সুখী লোকেরা তো বাঁচতে চাইবেই। জীবনলাল একটা দীর্ঘশ্বাস ফেলে জলে ঝাঁপিয়ে পড়ল। বোকা সুখী মেয়েটিকে বাঁচাতে হবে। বড় বড় ঢেউ কেটে এগিয়ে গিয়ে জীবনলাল ডোঙাটি ধরল এবং ডাঙায় টেনে আনলো। সঙ্গে সঙ্গে ঝড় থেমে গিয়ে দিন শেষে সোনালি আলোয় চারিদিকটা স্বপ্নপুরীর মতো হয়ে গেল। আর সেই আলোয় জীবনলালের মুখের দিকে চেয়ে অবাক হয়ে গেল টগর। এরকম দুঃখী সুন্দর মুখশ্রী তো সে এর আগে আর কারোর দেখেনি। জীবনলালও মেয়েটির মুখে একটা বিমর্ষতা লক্ষ্য করেছিল, যার লামডিং এর কোনো মেয়ের মুখে সে কখনো দেখেনি। কিন্তু কদম গাছের ডালে বসে বড় বড় দাঁত বের করে খুব হি হি করে হাসছিল। মাঝে মাঝে রগর না করলে তার পেটে বড় বায়ু হয়। তার সোনালি আলোটা আজ রইল অনেকক্ষণ। টগর আর জীবনলালের ব্যাপারটার একটা হেস্ত নেস্ত না দেখে সূর্যদেবও পাটে বসতে পারছিলেন না। কোনো কাজ আধা ক্যাঁচড়া হয়ে থেকে গেলে তারও ভারী বায়ুর উৎপাত হয় কিনা, তাই তিনি 7টা ঘোড়ার লাগামটা চেপে রইলেন। ওদিকে চাঁদ মামা উঠে পড়েছেন আকাশে, কিন্তু সূর্যদেব বিদে না হলে তারও বিশেষ খাতির হচ্ছে না। তাই তিনি রীতিমতো চটে উঠে বললেন, হুরে বাপু, এসব হৃদয়ের কারবারে তোমাকে কি আবার কবে ডেকেছে বলো তো? সব আমার কেস। চাঁদ না হলে কি হৃদয় এক হয় রে ভাই? এখন বাড়ি যাও তো, আমাকে আমার কাজ করতে দাও। তার চাঁদটাও উঠল আজ বড় জোর, যেন একেবারে পিচকিরি দিয়ে জ্যোৎস্না ছিটনো হতে লাগলো চারিধারে। সোনার গুঁড়ো দিয়ে বৃষ্টি ঝরালে যা হয় অবিকল তাই। তার টগর আর জীবনলাল বাক্যহারা হয়ে পরস্পরের দিকে চেয়ে রইল। এরপর ঘণ্টাখানেকের ঘটনা আমরা চেপে যাই বরং। তবে ঘণ্টাখানেক বাদে টগর ধরা ধরা গলায় জিজ্ঞেস করল, তোমার দুঃখ কি ঘুচেছে? জীবনলাল ঘাড় কাত করে বলল, একেবারে নেই। তবে কি জানো, দুঃখ যে চলে গেল সেটাও তো একটা দুঃখ। আমার যেন দুঃখ হচ্ছে গো। শুধু জীবনলাল আর টগরকে নিয়ে থাকলেই তো আর চাঁদ মামার চলে না। তার আরো 5টা যজমান আছে, খদ্দের আছে, ফ্যান আছে, সবাইকেই তো দেখতে হয়। আর চাঁদ মামার হাতটাও বেশ দরাজ, ধামা ধামা সোনার গুঁড়ো ঢালছেন ইচ্ছে মতো। সূর্যকান্তের পাকা দাড়িতে সোনার গুঁড়ো মেলায় জমে গেল। তিনি একটা চিরুনি দিয়ে দাড়ি আঁচড়াতে আঁচড়াতে সোনার গুঁড়ো ঝেড়ে ফেলে দিতে লাগলেন। আর সঙ্গে সঙ্গে ভাবতে লাগলেন, আচ্ছা, জীবনলালের দুঃখটা কিসের?
দুঃখ জিনিসটাই বা কিরকম? এত বয়স হয়ে গেল, একটু দুঃখ চেখে দেখলে হতো। দুঃখের স্বাদই যে বুঝলুম না। ভাবতে ভাবতে তিনি বাগানে বেড়াতে লাগলেন। লামডিং এর বিখ্যাত ভূত হলো ঘড়িরাম। সে কাছাকাছি থাকলেই টিকটিক শব্দ পাওয়া যায়। টিকটিক শব্দটা শুনে সূর্যকান্ত গলা খাঁকারি দিয়ে বললেন, ইয়ে, ওহে ঘড়িরাম, একটা কথা। হরিরাম অদৃশ্য থেকে দৃশ্যমান হয়ে সামনে দাঁড়ালো। তার রীতিমতো জোয়ান চেহারা, মাথাটা কামানো, মুখখানা খুব গম্ভীর। হরিরামের বউ মেরিও তার পাশে দাঁড়ানো, ভারী সুন্দর ফুটফুটে মেম সাহেব। হরিরাম গম্ভীর গলায় বলল, কি কথা? ইয়ে, দুঃখ জিনিসটা কিরকম বলতে পারো? হরিরাম খুব গম্ভীর হয়ে বলল, দুঃখ কাকে বলে তা জানতাম বটে, কিন্তু অনেক কাল হয়ে গেল, এখন আর ঠিক মনে নেই। তবে জিনিসটা খুব খারাপ। সূর্যকান্ত মাথা নেড়ে বললেন, তাই হবে, কিন্তু জিনিসটা একটু চেখে না দেখলে ঠিক জুত হচ্ছে না তো। ঘড়িরাম দুঃখিত ভাবে মাথা নেড়ে বলল, আগে আমার কিছু করবার নেই। দুঃখ জিনিসটা কেমন তা আমি কবে ভুলে মেরে দিয়েছি। হরিরাম আর মেরি চলে যাওয়ার পর সূর্যকান্ত একা একা জ্যোৎস্নায় পায়চারি করতে লাগলেন। দুঃখ জিনিসটা ঠিক কি রকম? দুঃখ হলে কিরকম লাগবে? ঠিক এই সময় জ্যোৎস্না ফুঁড়ে নাট্যকার বিপুল বিহারী দশাসই চেহারা নিয়ে এসে হাজির হলো। বিপুল বিহারীর হাতে একখানা টেস্ট টিউব, তাতে খানিকটা জ্যোৎস্না ভরে নিয়ে একটু নেড়ে চিপিটা বন্ধ করে দিয়ে বললেন, এই যে সূর্যদা, কি খবর টবর? আচ্ছা বিপুল বিহারী, দুঃখ জিনিসটা কেমন বলতে পারো? বিপুল বিহারী প্রবল অট্টহাস করে বললেন, আমি তার কি জানি, সারাদিন নানান নাটকের মহড়া দিয়ে চলেছি আপন মনে, সুখ দুঃখ কিছুই টের পাই না। এই জ্যোৎস্নার সঙ্গে খানিকটা গ্লিসারিন মিশিয়ে তবে নায়িকার চোখের জল বানাতে হবে। দেশের এমন দুর্দশা যে নায়িকা কাঁদতে পর্যন্ত শেখেনি, আর শেখাবেই কে বলো? এদেশের একটা লোকও কি কাঁদতে জানে? ধরেছিলুম দুঃখী জীবনলালকে, তা সে বলল, আমার বড় দুঃখ, ওসব নাটুকে কান্না শেখানোর মতো মন আমার নেই। সূর্যকান্ত বললেন, তাই তো হে, এ তো ভারী বিপদের কথা। বিপুল বিহারী চলে গেল। সূর্যকান্ত একা জ্যোৎস্নায় একটা পাথরের উপরে বসে রইল। দুঃখ জিনিসটা না থাকলে মুখটাই যে তার মাটি হবে। দুঃখ জিনিসটা কেমন তা না বুঝলে সুখটাকেই পাচ্ছি না যাবে কি করে। বটেশ্বর আজ রাতে আর এক পাটি দাবা না খেলে পারবে না। সাধুচরণটা বড্ড অল্পেই হেরে গেল, কিন্তু বটেশ্বর আবার খেলুড়ই খুঁজে পাচ্ছে না। এমনকি ঘেন্টুটা অধি পিছিয়ে গেল দাবার নাম শুনে। তবে ভয় নেই, লামডিং এর দক্ষিণের বনের ধারে রোজ রাতেই অন্য গ্রহের জীবেরা ঘাস পাতা খেতে তাদের মহাকাশযান করে চলে আসে। বটেশ্বর দাবার ছক বগলে চেপে হাতে নটির পুটুলি নিয়ে সেই দিকেই রওনা হলো। ঠিক বটে, আজও গোটা 2 বিটকেল মহাকাশযান নেমেছে। লিকলিকে চেহারার কয়েকটা জীব ঘাস পাতা খাচ্ছে আর ইতিউতি তাকাচ্ছে। ভারী ভীতু জীব। বটেশ্বর হাঁক দিল, ওহে, ভয় নেই, এসো এসো, একটু দাবা খেলা যাক। প্রথমটায় কেউ ভয়ে এগোলো না। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর একটা জীব এগিয়ে এলো। বটেশ্বর মহা খুশি, দাবার ছক সাজিয়ে ফেললো ঘাসের উপর বসে। জীবটা ব্যাপারটা বুঝতে পারছে না বলে চালগুলো শিখিয়েও দিল, কিন্তু খেলা শুরু হতে না হতে বটেশ্বর বুঝতে পারলো জীবটা ভারী বুদ্ধিমান, দারুণ খেলছে। বটেশ্বর 4টি জোরালো বল মেরে দিল 10 চালের মধ্যে। 22 চালে মাত হয়ে গেল বটেশ্বর। জীবটার গলা জড়িয়ে ধরে বটেশ্বর গদগদ স্বরে বলল, আহা, কি খেলাটাই খেললে, দেখার মতো। পিছন থেকে খড়িরামের গম্ভীর গলা বলে উঠল, আপনার লজ্জা করছে না বটেশ্বর বাবু? অন্য গ্রহের জীবেদের কাছে হেরে গেলেন।
যাই বলুন, আমি বেটাকে ঢিঠ করছি? হরিরাম একটু চাঁচা ছোলালো। বটেশ্বরও তাকে ভয় করে। সে তাড়াতাড়ি সরে বসলো। হরিরাম বসে পড়লো খেলতে। জ্যোৎস্নাটা বড্ড জোর নেমেছে আজ, ভাসিয়ে দিচ্ছে চারধার। মৃত্যুপুরীর 4 জন মুষ্ক পেয়াদা আজ ডিউটি দিতে লামডিংয়ের আনাচে কানাচে ঘুরঘুর করে। খুব যে সুবিধে করতে পারে এমন নয়। লামডিংয়ের লোকেদের আয়ু বেজায় লম্বা, আর তাদের কাছে পরোয়ানাও বড় একটা থাকে না যে কাউকে নিয়ে যাবে। তবু লামডিংয়ে রোজই তারা এসে ঘুরঘুর করে। এখানকার বিখ্যাত জ্যোৎস্নায় বসে একটু গা জুড়োয়। কথিত আছে লামডিংয়ের জ্যোৎস্নায় গেঁটে বাত, সর্দি কাশি আর বায়ুরোগে খুব উপকার হয়। লামডিংয়ের বাতাসে হাঁপানি, পিত্তের দোষ আর ধাতু দৌর্বল্যও সেরে যায়। লামডিংয়ের জলের তো তুলনাই নেই, পেটের সব গন্ডগোল সাফ করে দেয়। লোকে বলে লামডিংয়ের লোকেদের ইচ্ছা মৃত্যু, কিন্তু সেই ইচ্ছাটাও বড় একটা কারোর হয় না। তা পেয়াদারা তবু আসে, আনাচে কানাচে ঘোরে। কারোর মরবার ইচ্ছে জাগে কিনা তা খেয়াল রাখে। পেয়াদাদের লামডিংয়ের লোকেরা ভালোই চেনে, তবে বিশেষ পাত্তা দেয় না। দেখা হলে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। আজ রাতে পিয়াদারা হরগোবিন্দ বাবুর 222 বছর বয়সী ঠাকুমার ঘরের কাছে ঘুরঘুর করলো খানি। যথেষ্ট বয়স হয়েছে। এই বয়সে মাঝে মাঝে মানুষ শখ করেও তো একাধবার বলে, আর কেন, এবার তো মরলেই হয়। তা কারোর মুখ থেকে একবারও এরকম একটু ইচ্ছের কথা বেরোলেই পিয়াদারা অমনি সাপুটে ধরে আতাটাকে এক ঝাঁকুনিতে বের করে দেবে। পেয়াদারা হরগোবিন্দ ঠাকুমার ঘরের খোলা জানালায় ঘাপটি মেরে কান পেতে রইল। কিন্তু বুড়ি মহা ট্যাটন, আপন মনে নানা কথা বকবক করে যাচ্ছে, মরবার কথাটি মুখে আনছে না। সূর্যকান্ত বাগানে বেড়াতে বেড়াতে ভারী চিন্তিত হয়েছিলেন, দাড়িতে হাত বোলাচ্ছিলেন। এমন সময় পাশেই হরগোবিন্দর বাড়ির জানালায় 4টে মুষ্কো মতো লোকে দেখে হেঁকে বললেন, কে কে ওখানে? পেয়াদারা ভারী জড়সড় হয়ে কাঁচু মাচু মুখে বলল, এই যে আজ্ঞে আমরা। সূর্যকান্ত পেয়াদাদের ভালোই চেনেন, ছেলেবেলা থেকেই দেখে আসছেন। বললেন, তা সুবিধে টুবিধে কিছু করতে পারলে বাপু? হেড পেয়াদা দুঃখের সঙ্গে মাথা নেড়ে বলল, আজ্ঞে না, একেবারেই সুবিধে হচ্ছে না। কাজ কারবার সব লাটে উঠবার জোগাড়। কেউ মরছে না বুঝি? মোটেই মরছে না। এই বছর 10 আগে বটেশ্বর বাবাকে জুত মতো পেয়ে গিয়েছিল, তারপর থেকে একেবারে জালে মাছটি পড়ছে না। বটেশ্বর? কোন বটেশ্বর বলো তো? বেটে বটেশ্বর নাকি? আজ্ঞে হ্যাঁ, তিনি। যে দাবা খেলে বেড়ায়? আজ্ঞে দাবাড়ু বটেশ্বরই বটে। সূর্যকান্ত ভারী চটে উঠে বললেন, মরেছে যে খবরটা তো হতভাগা একবারও মুখ ফুটে আমাকে বলেনি, অথচ রোজ দেখা হচ্ছে। এই তো একটু আগেও তো দেখলাম তাকে। বোধহয় চেপে যেতে চাইছেন। সূর্যকান্ত দাড়ি নেড়ে উত্তেজিত গলায় বললেন, চেপে গেলেই হলো, জন্ম মৃত্যুর একটা রেজিস্টার আছে তো। তাছাড়া বাঁচা লোক আর মরা লোকে তো কিছু তফাতও আছে, তফাতটা না থাকলে চলবে কি করে? হেড পেয়াদা মাথা চুলকে বললেন, বটেশ্বর বাবু যে মরেছেন তা তিনি স্বীকার করতেই চান না যে। মরতে তাকে বলেছিলই বা কে? নিজেই বলেছিলেন। সেবার বাঘা দাবাড়ু কালীকেষ্টকে হারিয়ে ভারী খুশি হয়ে বলে ফেলেছিলেন, আহা, এরকম চাল একবার খেলতে পারলে মরে গেলেও দুঃখ নেই। যেই বলা অমনি আমরা ঘপাত করে, বুঝেছি। তা মরাটা খুব কঠিন ব্যাপার নাকি? কে, মোটেই না। ব্যথা ট্যাথা নেই, ধরফরানি নেই, একেবারে জামা ছাড়ার মতো সহজ ব্যাপার। সূর্যকান্ত চোখ ছোট করে বললেন, আর সুবিধে টুবিধে কি দিচ্ছ?
মানে একটা লোক কিছু না পেলে খামোখা মরতেই বা যাবে কেন? হিত পেয়াদা একটু আশার আলো দেখতে পেয়ে ভারী উৎসাহের সঙ্গে বলতে লাগলো, আগে সুবিধে মেলা, বেঁচে পড়তে যেমন আছেন প্রায় তেমনই থাকবেন। সুবিধে হলো ইচ্ছে মতো অন্তর্ধান করা যায়, ইচ্ছে হলে গ্রহ নক্ষত্রে ঘুরে আসা যায়, স্বর্গ মর্ত পাতাল কোথায় না যাওয়া যায়, কোথাও যাওয়া আটকায় না। তারপর ধরুন কি না কাজকর্মও কিছু নেই, সারাদিন ফুর্তি করে বেড়ালেই হলো। হোঁচট খেয়ে যদি পড়ে যান, দরজায় যদি আঙুল চিপে যায়, ছাদ থেকে যদি পড়েও যান, তাহলেও ব্যথা লাগবে না একটুও। তারপর ধরুন কি না রোগবালাই নেই, খিদে তেষ্টা নেই, খরচাপাতি নেই, একেবারে জাড়া হাত পা হয়ে গেলেন আর কি। সূর্যকান্ত একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নেড়ে বললেন, দূর, ও আর এমন কি, সুখে সুখে জীবনটা একঘেয়ে হয়ে গেল। মরার পরও যদি কেবল সুখ ছাড়া আর কিছু না থাকে, তাহলে তো ফের একঘেয়ে লাগবে। না হে বাপু, মরা টরা আমার পোষাবে না। হেড পেয়াদা হতাশ হয়ে করুণ গলায় বলল, একবার একটু মরে দেখতে পারতেন কিন্তু, খারাপ লাগতো না। শুনতে যতটা খারাপ, আসলে মরা ব্যাপারটা ততটা খারাপ নয়। সূর্যকান্ত মাথা নেড়ে বললেন, হুম, অন্য জায়গায় দেখো গে বাপু, আমার কাছে সুবিধা হবে না। দুঃখী জীবনলাল আর টগর জ্যোৎস্নায় পাশাপাশি হাঁটছিল। সোনার গুঁড়োয় দুজন একদম মাখামাখি, দুজনে খুব ঘেঁষাঘেঁষি। জীবনলাল ফের তার দুঃখের কথাই বলছিল, দুঃখ ঘুচে যাওয়ার দুঃখ। টগর শুনছিল, শুনতে তার ভারী ভালো লাগছিল। পেয়াদারা কিছুক্ষণ তাদেরও পিছু নিল। দুঃখের কথা বলতে বলতে যদি জীবনলালের একবারটি অন্তত মরবার ইচ্ছা জাগে, তাহলেই ঘপাত করে। তাই এইসব নিয়েই হলো লামডিং। রোজ সেখানে জ্যোৎস্না ফোটে, রোজ সেখানে অন্য গ্রহের জীব আসে, রোজ ভুতুড়ে আর অদ্ভুতুড়ে নানান ঘটনার স্রোত বয়ে যায়। কিন্তু লামডিং এর গল্প কখনো শেষ হয় না।